যদি আমরা পৃথিবীর বড় বড় সিক্রেট এজেন্সিগুলোর কথা বলি তাহলে তাদের মধ্যে সিআইএ অন্যতম। কিন্তু যখন কোনো একটি আততায়ী সংগঠন কোনো একটি সিআইএ এর পরিবারের পেছনে পড়ে যায়, এমনকি তার স্ত্রীকে পর্যন্ত হত্যা করে ফেলে, তাহলে তাদের শেষ পরিণতিটা কি হবে? ঠিক এরকমই একটি স্টোরি নিয়ে আজকের এই মুভিটি। আশা করি মুভিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। শুধুমাত্র এতটুকুই বলবো, মুভিটা একটি অসাধারণ স্টোরির উপর নির্মিত, যেটা অবশ্যই আপনাকে মুগ্ধ করবে। তাই ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে একটা লাইক এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমি যদি এই চ্যানেলে কোনো রকম অ্যাপ বা ওয়েবসাইটের প্রমোশন করে থাকি, আপনারা অবশ্যই সেগুলো থেকে দূরে থাকবেন। তো যাওয়া যাক মুভির স্টোরিতে। মুভির শুরুতে আমরা জন নামের একজন সিআইএ অফিসারকে দেখি, যারা এখন একটি মিশন পরিচালনা করার জন্য বুদাপেস্টে অবস্থান করছে, যাদের মিশন হচ্ছে রাশিয়ান একজন সিক্রেট এজেন্টকে শেষ করে দেওয়া। একদিকে জন প্রস্তুতি নিচ্ছিল, অন্যদিকে আমরা তার ক্যাপ্টেন বেনকে দেখি যে তার মিশনটাকে নিয়ে অনেক বেশি দুশ্চিন্তার মধ্যে। তখনই আমরা সেখানে ওই রাশিয়ান এজেন্টকে দেখি যাকে তারা মারার জন্য এসেছে, যার নাম হচ্ছে ইউনি তখন সোজা বেনের সাথে দেখা করার জন্য যায়, কারণ সে বেনকে আগে থেকেই চিনত। ইউনি বেনকে জানায়, তোমাদের আমাকে নিয়ে কোনো রকম চিন্তা করার দরকার নেই, কারণ আমি এখানকার কারোর জন্য হুমকির কারণ না। এমনকি আমাকে এখানে রাশিয়ান সরকারও পাঠায়নি, বরং আমি তো এখানে ছুটি কাটানোর জন্য এসেছি। বেন তখন জনকে ফায়ার করার জন্য নিষেধ করে দেয় এবং ইউনিকে বলে, দেখো, তুমি যদি এখানে ঘোরার জন্য এসে থাকো তাহলে তোমার জন্য এটা ভালো হবে তুমি অন্য কোথাও গিয়ে ঘুরো এবং যত দ্রুত সম্ভব এই দেশটাকে ছেড়ে দাও, কারণ আমি চাই না তোমার কোনো রকম ক্ষয়ক্ষতি হোক। ইউনি তখন তাকে তেমন কিছু না বলে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। পরবর্তীতে আমরা সন্ধ্যায় বেনকে তার স্ত্রীর সাথে দেখা করতে দেখি, কারণ আজকেই তাদের ওয়েডিং অ্যানিভার্সারি। এখান থেকে আমরা এটা জানতে পারি বেনের স্ত্রীও একজন প্রফেশনাল সিআইএ অফিসার এবং তাদের ছেলে নিক অন্য একটি শহরে থাকে। বেন তখন তার স্ত্রীকে বাইরে ঘুরতে যাওয়ার কথা বলে। তার স্ত্রী তাকে জানায়, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। কিন্তু যখনই সে হোটেলের লবির দিকে আসে, হোটেলের লবির মধ্যে বড় ধরনের একটি বিস্ফোরণ ঘটে এবং বেনের স্ত্রী সহ বেশ কয়েকজন সাথে সাথে মৃত্যুবরণ করে। বেন এগুলোকে দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়ে যায়, এমনকি সে এটাও বুঝতে পারছিল না তার এখন কি করা উচিত। দেখতে দেখতে 6 মাসের মতো কেটে যায়, কিন্তু বেন এখনো ফেরাকে ভুলতে পারেনি। এমনকি সে এখনো ওই লোকগুলোকে খুঁজে বেড়াচ্ছে যারা ওই বিস্ফোরণটাকে ঘটিয়েছে। এরকমই একদিন বেন ফেরার কবরের সামনে যায় এবং তার কাছে বারবার ক্ষমা চাইতে থাকে, কারণ সে তাকে রক্ষা করতে পারেনি। পাশাপাশি সে ওয়াদা করে বেন অবশ্যই তাদেরকে খুঁজে বের করবে। পরবর্তীতে আমরা বেনকে সিআইএ এর একটি গুরুত্বপূর্ণ মিটিং এর মধ্যে দেখি, যেখানে তার অফিসাররা তাকে জানায়, আমরা ওই কেসটাকে এখানেই বন্ধ করে দিচ্ছি, কারণ আমাদের এটা ধারণা ওটা কোনো রকম বোম ব্লাস্ট ছিল না, ওটা একটি গ্যাস লিকেজের দুর্ঘটনা ছিল। বেন এটা শুনে প্রচন্ড পরিমাণে চমকে যায়, কারণ সে যেভাবেই হোক না কেন মূল কারণটা জানতে চাইছিল। এই জন্য বেন কোনোভাবেই হাল ছাড়তে রাজি না। কিন্তু তার সিনিয়ররা তাকে জানায়, আমাদের এই কেসটাকে এখানেই বন্ধ করতে হবে, এছাড়া আমাদের কাছে দ্বিতীয় কোনো অপশন নেই। পরবর্তীতে বেন যখন বাইরের দিকে আসছিল, তখনই আমরা ডিরেক্টরকে সেখানে দেখি, যে বেনকে জানায়, দেখো, তোমার স্ত্রীর মৃত্যুতে আমরাও অনেকটা দুঃখী, কিন্তু আমরাও নিরুপায়, আমাদের কাছে দ্বিতীয় কোনো অপশন নেই। তাই তুমি পুরনো সবকিছু ভুলে নতুনভাবে জীবনটাকে শুরু করো, কারণ আমাদেরও তোমার সাহায্যের প্রয়োজন। পরবর্তীতে বেন যখন তার বাসায় ফিরে আসে, তখন সে নিউজের মাধ্যমে এটা জানতে পারে সিআইএ ওই ঘটনাটাকে দুর্ঘটনা হিসেবে বিবৃতি দিয়েছে, এমনকি তারা কেসটাকেও বন্ধ করে দেয়। কিন্তু বেন এখনো হাল ছাড়তে রাজি না। বেন যেভাবেই হোক না কেন মূল হোতাকে খুঁজে বের করবে, এই জন্য সে নিজে ইনভেস্টিগেশন করার সিদ্ধান্ত নেয়। পরদিন আমরা আবারও বেনকে হেডকোয়ার্টারে দেখি, যেখানে সে বেসমন নামের একজন হ্যাকারের সাথে দেখা করার জন্য আসে। বেন তখন তাকে সবকিছু খুলে বলে এবং তার থেকে সাহায্য চায়। পরবর্তীতে আমরা তাদেরকে কম্পিউটার ল্যাবের মধ্যে দেখি, যেখানে বেন তাকে জানায়, আমার ওখানকার সকল ডেটা চাই যেদিন ওই ব্লাস্টটা সেখানে হয়েছিল, সেখানে কতজন গিয়েছিল এবং কতজনই বা ফিরে এসেছে। বেসমন কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকজন সন্দেহভাজন লোককে খুঁজে পায়, যাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে রাশিয়ান। বেসমন তাকে জানায়, আমাদেরকে এখন এভগেনিকে খুঁজে বের করতে হবে, কারণ সে আমাদেরকে বলতে পারবে ওখানে আসলে হয়েছেটা কি। বেন তখন
আবারও বাসার দিকে ফিরে যায়। পরবর্তীতে আমরা তাকে সেখানকার সকল ডেটাগুলোকে ভালোভাবে অ্যানালাইসিস করতে দেখি, কিন্তু তখনই তার অতীতের কথা মনে পড়ে যায়, যেখানে ফেরা তাকে সুন্দর একটি নেকলেস দিয়েছিল এবং তাকে বলেছিল এটা তোমার জীবনে সৌভাগ্য নিয়ে আসবে, এই জন্য তুমি এটা সব সময় তোমার সাথে রাখবে। এভাবেই বেন ফেরার সাথে কাটানো সকল স্মৃতিগুলোকে মনে করতে থাকে। দেখতে দেখতে আরো একটা দিন কেটে যায়। পরদিন আমরা বেনকে জনের সাথে দেখা করতে দেখি, যেখানে বেন তাকে জানায় আমার কাছে এমনটা মনে হচ্ছে কেউ ফেরাকে ইচ্ছা করে হত্যা করিয়েছে। অন্যদিকে সিআইএ এই কেসটাকে একেবারে বন্ধ করে দিয়েছে। তার মানে তারা এখন আর আমাকে কোনোভাবে সাহায্য করবে না, এই জন্য এখন আমার তোমাদের সাহায্যের প্রয়োজন। জন তাকে জানায় আমি তোমাকে সব দিক থেকে সাহায্য করতে প্রস্তুত, তুমি শুধুমাত্র আমাকে এতটুকু বলবে কিভাবে তোমার সাহায্যটা প্রয়োজন। বেন এটা শুনে অনেক বেশি খুশি হয় এবং জনকে বিদায় দিয়ে ফেরার এক সহকর্মীর সাথে দেখা করার জন্য আসে, যে সম্পর্কে ফেরার বেস্ট ফ্রেন্ড, যার নাম হচ্ছে ইডেন। বেন তখন ইডেনকে জিজ্ঞাসা করে ফেরা কি আমার থেকে কোনো কিছু লুকানোর চেষ্টা করছিল? তখন ইডেন তাকে জানায় না, ও তোমার থেকে কোনো কিছু লুকানোর চেষ্টা করেনি, তবে ও লুকিয়ে লুকিয়ে প্রতি মাসেই অনেকটা পরিমাণে টাকা আমার কাছে জমা করে রেখেছে, যেটা ও তোমাকে রিটায়ারের পরে দেবে বলেছিল। টাকাগুলো এখনো আমার কাছে আছে, তোমার যখন ইচ্ছা আমার থেকে নিয়ে যেতে পারো। এই জন্য আমার কাছে এমন কোনো তথ্য নেই যেটাও তোমার থেকে লুকানোর চেষ্টা করেছে বা লুকিয়ে রেখেছে, পাশাপাশি এমন কোনো সিক্রেট যেটা তুমি এখনো জানো না। এভাবে ইডেন তাকে সবগুলো টাকা দিয়ে দেয়। বেন আবারও বাইরের দিকে চলে আসে। হ্যালো খেলাপ্রেমিক এবং গেম মাস্টাররা, আপনার প্যাশনকে একটু বেশি রিওয়ার্ডিং করতে চান? একটা প্ল্যাটফর্ম আছে যেখানে প্রতিটি ম্যাচ স্টার্ট এবং প্লে আরও মজাদার হয়ে উঠতে পারে। আপনি প্রহন বা নতুন, এটি আপনার লেভেল আপ করার সব থেকে সেরা সুযোগ। কেন এটা অসাধারণ? সহজে শুরু করা যায়, কোনো স্কিলের দরকার নেই, রিয়েল টাইম এক্সাইটমেন্ট, আপনাকে সার্বক্ষণিক সুরক্ষা প্রদান, সারপ্রাইজ ড্রপস, গিফটস এবং এক্সক্লুসিভ প্যাকেজ, সাহায্যের প্রয়োজন সবসময় কেউ না কেউ আছে। তো দেরি কিসের? এক্ষুনি আমার প্রোমো কোড ফ্লিকভি অথবা সিনেল ব্যবহার করুন এবং একটি বিশেষ ওয়েলকাম বোনাস পান। ক্যারিবিয়ান লিগ চলছে, কয়েক ডলার দিয়ে অংশ নিন এবং 40% পর্যন্ত ব্যাক স্কোর করুন। যতক্ষণ থাকবেন রিটার্ন তত বেশি। লিংক এবং প্রোমো কোড পিন কমেন্টে দেওয়া রইল। এভাবেই বেন যখন তার বাসার দিকে যাচ্ছিল তখনই তার কাছে খবর আসে এভগিনি পাশেরই একটি নাইট ক্লাবের মধ্যে আছে। কিছুক্ষণের মধ্যেই আমরা বেনকেও সেখানে দেখি, যে এভগিনির সাথে অনেকক্ষণ পর্যন্ত ক্যাসিনো খেলে। কথা বলার এক পর্যায়ে বেন এভগিনিকে জিজ্ঞাসা করে কেন তুমি এই ব্লাস্টটা ঘটিয়েছো এবং কেনই বা তুমি ফেরাকে হত্যা করলে। এভগিনি এগুলোকে শুনে প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং বেনকে বলে তোমার সাহস কি করে হলো আমার উপরে দোষ চাপিয়ে দেওয়ার। কিছুক্ষণের মধ্যেই তার লোকেরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। বেনও কোনো দিক থেকে কম যায় না, সে তার সর্বোচ্চ দিয়ে লড়াই চালিয়ে যায়, কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে বেন একেবারেই দুর্বল হয়ে যায়, এমনকি তারা তাকে বেহুশ পর্যন্ত করে ফেলে। অন্যদিকে আমরা নিককে তার গার্লফ্রেন্ডের সাথে দেখি। একদিকে তার গার্লফ্রেন্ড মার্কেটের দিকে যায়, অন্যদিকে আমরা সিআই এর বেশ কয়েকজন অফিসারকে দেখি যারা নিকের সাথে দেখা করার জন্য আসে এবং নিককে বলে তোমার বাবা তোমাকে আমাদের সাথে যেতে বলেছে, কিন্তু নিক তাদেরকে জানায় আমার গার্লফ্রেন্ড যতক্ষণ না আসছে আমি এখান থেকে এক পাও কোথাও যাব না। কিন্তু তারা তাকে জানায় আমরা এখানে বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। শেষ পর্যন্ত নিককে বাধ্য হয়ে তাদের সাথে যেতে হয়। অন্যদিকে আমরা নিককে এভগিনি রাস্তানার মধ্যে দেখি, যেখানকার একজন চাকু নিয়ে তার সামনে আসে। বেন মনে করছিল এটাই তার জীবনের শেষ মুহূর্ত, কিন্তু ওই চাকু হাতে লোকটি বেনের বাঁধনগুলোকে খুলে দেয় এবং কিছুক্ষণের মধ্যেই এভগিনি তার সাথে কথা বলতে আসে। এভাবেই সে বেনকে জিজ্ঞাসা করে তুমি আমার উপর সন্দেহ করছো কেন? তোমার কোন দিক থেকে মনে হয় আমি ওই ব্লাস্টটাকে ঘটিয়েছি? বেন তাকে বলে তুমি একজন রাশিয়ান সিক্রেট এজেন্সির লোক এবং যখন ওই ব্লাস্টটা হয়েছিল তুমি এখানেই অবস্থান করছিলে। এমনকি আমরা সেখানে অনেকগুলো রাশিয়ান সদস্যদেরকে দেখেছি, যাদের মধ্যে এমনও একজন আছে যে এক সময় তোমার হয়েই কাজ করত। তখন এভগিনি তাকে বলে আমি এটা ভালো করেই জানতাম তোমার আঙ্গুল আমার দিকে এসে পড়বে, এই জন্য আমি আগে থেকেই প্রমাণ জোগাড় করে রেখেছি। এভাবেই এভগিনি তাকে সবগুলো সিসিটিভি ফুটেজ দেখায় এবং তাকে বলে আচ্ছা তুমি কি আমাকে এখানে কোথাও দেখতে পাচ্ছ? অন্যদিকে তুমি যার কথা বলছো, হ্যাঁ ও এক সময় আমার হয়ে কাজ করত, তবে ও এখন
আমেরিকানদের হয়ে কাজ করছে। এই জন্য আমার ওই ব্লাস্টার সাথে কোনো রকম সম্পর্ক নেই। যদিও বা কিছু হয়ে থাকে নিশ্চয়ই কোনো বড় কারণ আছে। বেন তাকে বলে হয়তোবা ওর কাছে এমন কোনো ইনফরমেশন ছিল যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য নিশ্চয়ই কেউ ওর উপর হামলা করেছে। এভাবেই তারা যখন একে অপরের সাথে ডিসকাস করছিল তখনই আমরা আমেরিকান মার্সেনারি লোকদেরকে দেখি যারা তাদের উপরে অতর্কিত হামলা করতে থাকে। আর এই হামলাটার ফলে এফগিনির লোকেরা সেখানেই মৃত্যুবরণ করে, এমনকি এফগিনি পর্যন্ত আহত হয়ে যায়। বেন যখন তাকে বাঁচানোর চেষ্টা করে তখন এফগিনি তাকে বলে তুমি যত দ্রুত সম্ভব এখান থেকে বাইরে বেরোনোর চেষ্টা করো, নয়তো ওরা তোমাকেও মেরে ফেলবে, এই জন্য দ্রুত এখান থেকে পালাও। বেন তখন জনকে ফোন করে এবং এখানকার সকল পরিস্থিতি সম্পর্কে বলে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই জনকে আমরা সেখানে দেখি। বেন তাকে দেখে একেবারেই চমকে যায় এবং তাকে এটা জিজ্ঞাসা করে তুমি এত দ্রুত কিভাবে এখানে আসলে। তখন জন তাকে জানায় সৌভাগ্যবশত আমি কিছুটা দূরে অবস্থান করছিলাম, এখন আর কথা না বাড়িয়ে দ্রুত গাড়ির মধ্যে এসে বসো। আর এভাবেই তারা সেফলি সেখান থেকে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর আমরা জন এবং বেনকে জনের জাহাজের মধ্যে দেখি, যেখানে জন তাকে জানায় তুমি এখানেই থাকতে পারো, কারণ এটাই তোমার জন্য সব থেকে নিরাপদ জায়গা। কিন্তু বেন তাকে জানায় নিক এখনো বাইরে, ওরা নিকের উপরেও যে কোনো সময় হামলা চালাতে পারে। তখন জন তাকে জানায় আমি এটা আগে থেকেই জানতাম যে কেউ না কেউ নিশ্চয়ই তোমাদের উপর হামলা করবে, এই জন্য আমি আমার আরেকটা টিমকে পাঠিয়েছি নিককে সেফলি বের করে আনার জন্য। নিক এখন ওদের সাথেই আছে, এই জন্য তোমার কোনো রকম দুশ্চিন্তা করার দরকার নেই। অন্যদিকে আমরা নিককে দেখি তাকে যখন একটি বাড়ির মধ্যে ঢোকানো হচ্ছিল তখন নিক তাদের উপরে অতর্কিত হামলা করে এবং কোনো রকমে পালানোর চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা আবারও নিককে তাদের আন্ডারে নিয়ে নেয়। অন্যদিকে আমরা জনকে দেখি যে বেনকে বলে আচ্ছা ফেরা কি মৃত্যুর আগে তোমাকে সিক্রেট কিছু দিয়ে গেছে? তখন বেন তাকে জানায় না, ও আমাকে তেমন কিছু দিয়ে যায়নি, তবে যদিও আমাকে কিছু দিয়ে থাকতো আমি সেটা কখনই কারোর সাথে শেয়ার করতাম না। কিছুক্ষণ পর জন বেনকে জাহাজের একেবারেই নিচের দিকে নিয়ে যায়, কিন্তু সে যখনই কেবিনের মধ্যে আসে তখন আমরা বেশ কয়েকজনকে দেখি যারা বেনকে গান পয়েন্টে নিয়ে নেয়। আর এভাবেই বেন এটা ভালোভাবে বুঝতে পারে এই সব কিছু বড় একটি ষড়যন্ত্র যাদের মধ্যে জনও জড়িত। এমনকি সে সেখানে ওই লোকটাকে পর্যন্ত দেখে যে সেদিন পার্টিটার মধ্যে ছিল, যার নাম হচ্ছে খারু। আর এভাবেই আমরা এটা বুঝতে পারি বেন যেই সিক্রেট টিমটাকে খুঁজছে তার মূল হোতার অন্য কেউ নয় বরং জন নিজেই। আসলে জন বেশ কয়েক বছর ধরে সিআইএদের সাথে থেকেই অনেক বড় একটি সিক্রেট টিম তৈরি করেছে যাদের মূল কাজই হচ্ছে বিভিন্ন অবৈধ কার্যক্রম পরিচালনা করা। কিছুক্ষণ পর আমরা জনকে আবারও বাধা অবস্থায় দেখি, যেখানে জন তাকে বারবার এটাই জিজ্ঞাসা করছিল ফেরা তোমাকে যেটা দিয়েছে দ্রুত সেটা আমাদের কাছে দিয়ে দাও, কিন্তু বেন তাদেরকে জানায় ও আমাকে তেমন কিছু দিয়ে যায়নি, আর যদি দিয়েও থাকতো আমি তোমাদেরকে কখনোই সেটা দিতাম না। তখন জন তার উপরে অমানবিক নির্যাতন চালাতে থাকে। একসময় জন আবারও তাকে জানায় যদি তুমি কোনো কিছু এখনো গোপন করে রাখো তাহলে এক্ষুনি সেটা আমাকে বলো, নয়তো খারু তোমার উপরে এমন অত্যাচার চালাবে যেটা তুমি মৃত্যুর পর মনে রাখবে। তাই ও তোমাকে যা কিছুই দিয়েছে জলদি আমাদের কাছে বলো। আর একটা কথা, তুমি যদি আমার কাছে বলতে না চাও তাহলে আমি এমন একজনকে জানি যে আমাকে বলতে পারবে। আমি এখন নিকের কাছে যাচ্ছি। এটা বলে জন সোজা বাইরের দিকে চলে যায়। তখনই খারু বেনের সামনে আসে এবং তাকে বলে যদি তুমি আমাকে সহজে কিছু না বলো তাহলে আমি আমার ডার্ক সাইডটা তোমাকে দেখাবো এবং যেটা তুমি মৃত্যুর পর মনে রাখবে। আর একটা কথা, ফেরা যে বিস্ফোরণটাতে মরেছে ওটা আমারই ঘটানো বিস্ফোরণ, আমি ওকে মেরে ফেলেছি। এমনকি এই কিলিং মিশনে সিআইএ এর বড় বড় কর্মকর্তারাও জড়িত। বেন এটা শুনে একেবারেই চমকে ওঠে, কারণ সিআইএ এর কোনো অফিসার কেনই বা তাদেরকে মারতে চাইবে। এভাবেই কারো যখন বেনকে জিজ্ঞাসাবাদ করার জন্য কিছুটা সামনের দিকে এগিয়ে যায় তখনই তার উপরে ছাদের একটা অংশ এসে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই একটা অপরিচিত মেয়ে খারুর উপরে অতর্কিত হামলা করতে থাকে, যার নাম হচ্ছে ক্রিস্টিনা। আসলে ক্রিস্টিনা এখানে বেনকে বাঁচানোর জন্য এসেছে, যে কিছুক্ষণের মধ্যে ওই রুমের মধ্যে থাকা সবাইকে শেষ করে দেয়, কিন্তু খারু কোনো রকমে সেখান থেকে পালায়। তখন ক্রিস্টিনা বেনের হাতগুলোকে খুলে দেয়, কিন্তু তারা যখনই উপরে আসার চেষ্টা করে তখন খারু এবং তার লোকেরা লাগাতার ফায়ার করতে থাকে। ক্রিস্টিনা একদিকে খারুর লোকদের সাথে লড়াই করছিল, অন্যদিকে বেন
খারুর সাথে লড়াই করতে থাকে। প্রথম দিকে বেন তার সাথে পেরে না উঠলেও শেষমেশ বেন তাকে একেবারে অজ্ঞান করে ফেলে এবং পানির মধ্যে ফেলে দেয়। অন্যদিকে ক্রিস্টিনাও সবাইকে নিমিষের মধ্যে শেষ করে ফেলে। পরবর্তীতে সে বেনকে জানায় পাশে একটি বোর্ড রাখা আছে, আমাদেরকে এখন দ্রুত এখান থেকে পালাতে হবে। পরবর্তীতে আমরা তাদেরকে ক্রিস্টিনার গাড়ির মধ্যে দেখি, যেখানে বেন তাকে জিজ্ঞাসা করে কে তুমি এবং কেনই বা আমাকে সাহায্য করছো। ক্রিস্টিনা তাকে জানায় ফেরা আমার বন্ধু, হয়তোবা ও তোমাকে আমার বিষয়ে কিছু জানায়নি। আচ্ছা, ও কি তোমাকে কোনো নেকলেস দিয়েছে? বেন তাকে জানায় হ্যাঁ, ওটা এখনো আমার কাছে আছে। তখন ক্রিস্টিনা তাকে জানায় ওটা কোনো নেকলেস না, বরং সিক্রেট রুমের চাবি। ওখানে একটি ল্যাপটপ রাখা আছে, আর ওই ল্যাপটপটার মধ্যেই সিআইএ এবং এখানকার বড় বড় মাফিয়াদের হিডেন ডার্ক তথ্যগুলোকে রাখা, যেগুলো সামনে আসলে অনেকেই বিপদের মধ্যে পড়বে। আর ফেরা এগুলোকেই গোপনে স্টোর করছিল, কিন্তু তারা যখন এটা জানতে পারে, তারা নিজেদেরকে বাঁচানোর জন্য ফেরার জীবনটাকে শেষ করে দেয়, যাতে এই সকল তথ্যগুলো একেবারেই চাপা পড়ে যায়। এমনকি ওরা তোমাকেও সন্দেহ করছে, এই জন্য তোমাকেও শেষ করে দিতে চায়, কারণ তারা কোনো রকম রিস্ক নিতে চায় না। এমনকি সব কিছু স্বয়ং ডিরেক্টর পরিচালনা করছে, কারণ সেই হচ্ছে সব থেকে বড় অপরাধী। কিছুক্ষণ পর আমরা তাদেরকে ফেরার বাড়ির সামনে দেখি। তারা ওই নেকলেসটার মাধ্যমে সহজেই দরজাটাকে খুলে ফেলে এবং যখনই তারা রুমের মধ্যে আসে, তারা সেখানে ফেরার ল্যাপটপটাকে দেখে। বেন যখন ল্যাপটপটাকে ওপেন করে, যেখানে সে এমন এমন তথ্য দেখতে পায় যেগুলো সে কল্পনাও করতে পারেনি। এমনকি সেখানে ডিরেক্টর এবং জনের বিষয়ে তথ্য ছিল, তারা কিভাবে পুরো সিআইএ টিমটাকে নিজেদের জন্য ব্যবহার করেছে। বেন তখন জনকে ফোন লাগায় এবং তাকে বলে ল্যাপটপটা এখন আমার কাছে, কিন্তু আমি ওটাকে তখনই তোমাকে দেব যখন তুমি নিককে মুক্ত করে দেবে। কিন্তু জন তাকে জানায় তুমি এক হাতে আমাকে ল্যাপটপটাকে দেবে এবং অন্য হাতে আমি নিককে তোমার কাছে তুলে দেব, কিন্তু তুমি যদি এতটুকু চালাকি করার চেষ্টা করো, তুমি তোমার ছেলেকে কখনোই জীবিত দেখবে না। তখন ক্রিস্টিনিয়া তাকে জানায় ওরা তোমাদেরকে কোনোভাবে জীবিত ছাড়বে না। তখন বেন তাকে বলে আমি এটা ভালো করেই জানি যে ওরা আমাদেরকে কোনোভাবেই বাঁচতে দেবে না, তবে আমি এই সব কিছু ওখানেই শেষ করে আসব। তখন আমরা ক্রিস্টিনাকে দেখি যেও তাকে সাহায্য করতে চায়। পরবর্তীতে আমরা বেনকে বেসপন্ডের সাথে কথা বলতে দেখি, যেখানে বেন তাকে জানায় আমি ওদেরকে ল্যাপটপটাকে দিতে যাচ্ছি, কিন্তু আমি তোমাকে একটি লিংক পাঠিয়ে রাখলাম, যদি ওরা আমাদেরকে ওখানেই মেরে ফেলে তুমি এগুলোকে সাথে সাথেই পাবলিশ করে দেবে। পরবর্তীতে আমরা বেনকে জনের লোকেশনের মধ্যে দেখি। অন্যদিকে ক্রিস্টিনা তার স্নাইপারটাকে নিয়ে সেখানকার একটি বিল্ডিং এর উপর উঠে যায়। কিছুক্ষণের মধ্যেই জনও সেখানে আসে। বেন তখন জনকে জানায় ল্যাপটপটা আমার সাথেই, কিন্তু তার আগে তুমি নিককে আমার সামনে আনো। জন তখন তার লোকদেরকে নিককে আনার জন্য বলে। এভাবেই জন নিককে বেনের হাতে তুলে দেয়। অন্যদিকে বেন ল্যাপটপটাকে তাকে দিয়ে দেয়। জন যখন সেখান থেকে যাচ্ছিল, তখন বেন এটা ভালোভাবে বুঝতে পারে জন যখনই এখান থেকে যাবে, জনের লোকেরা তাদেরকে এখানেই শেষ করে ফেলবে। এই জন্য ক্রিস্টিনা জনের লোকদেরকে সেখানেই শেষ করে দেয়। বেন তখন জনের উপরে হামলা চালায় এবং ল্যাপটপটাকে নিয়ে আসে, কিন্তু সে যখনই জনকে মারার জন্য যায়, তখনই আমরা খারুকে সেখানে দেখি। তার মানে খারু এখনো জীবিত। বেন তখন নিককে এবং ল্যাপটপটাকে নিয়ে কোনো রকমে পালানোর চেষ্টা করে, কিন্তু খারু এখনো তাদেরকে ফলো করছে। খারু তাদের দিকে লাগাতার ফায়ার করতে থাকে। অন্যদিকে বেনু তার দিকে গুলি চালায়। এভাবেই একসময় খারু গাড়ির কন্ট্রোলটাকে হারিয়ে ফেলে এবং তার গাড়িটা রাস্তার মধ্যে উল্টে যায়, কিন্তু জন কোনো রকমে গাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। তখনই আমরা বেনকে সেখানে দেখি যে ওই গাড়িটাকে সেখানেই ধ্বংস করে দেয়, কিন্তু কিছুক্ষণের মধ্যে সে এটা ভালোভাবে বুঝতে পারে জন এখনো জীবিত। এই জন্য সে জনকে মারার জন্য যায়। কিছুক্ষণের মধ্যে আমরা তাদেরকে মুখোমুখি অবস্থানে দেখি, যেখানে জন তাকে জানায় আমি তোমার উপরে কোনো রকম গুলি চালাতে চাই না, আমি চাই আমরা দুজনে খালি হাতে লড়াই করি, দেখা যাক কে কতটা বেশি দক্ষ। বেনও তার কথায় রাজি হয়ে যায়। প্রথম দিকে বেন কিছুটা আহত হয়ে পড়লেও একেবারে শেষের দিকে জন তাকে পুরোপুরি বেহুশ করে ফেলে, কিন্তু বেন তাকে মেরে ফেলে না। পরবর্তীতে আমরা বেনকে ক্রিস্টিনিয়ার সামনে দেখি, কিন্তু তারা যখন কথা বলছিল তখনই সেখানে একটি গাড়ি আসে, আর এই গাড়িটার মধ্যে আমরা ঠিক ওই অফিসারকে দেখি যে সকালে
নিককে ধরার জন্য গিয়েছিল। অফিসার তখন বেনকে জানায় আমাদের কাছে উপর থেকে অর্ডার এসেছিল। বেন তাকে জানায় আমি এটা ভালো করেই জানি তোমাদের এর মধ্যে কোনো দোষ নেই, তবে তুমি এখন আমার হয়ে একটা কাজ করো। তুমি জনকে নিয়ে সোজা পুলিশ স্টেশনের দিকে যাও এবং তাদেরকে বলবে দ্রুত ওকে গ্রেপ্তার করতে। কিছুক্ষণ পর আমরা বেনকে আবারও কারোর সাথে কথা বলতে দেখি, যেখানে বেন তাকে জানায় তুমি চাইলে এখন এগুলোকে পাবলিশ করে দিতে পারো। পরদিন সকালে আমরা সিআইএ ডিরেক্টরকে দেখি যে একটি মিটিং এর মধ্যে ভাষণ দিচ্ছে, কিন্তু তখনই সবার ফোনে নোটিফিকেশন ভেসে ওঠে। আর এভাবেই সবাই এটা জানতে পারে ডিরেক্টর সিআইএদেরকে ব্যবহার করে দেশের মধ্যে কতটা ডার্ক নেটওয়ার্ক তৈরি করেছে। ঠিক তখনই আমরা এভগিনিকেও সেখানে দেখি, আর এভাবেই আমরা এটা জানতে পারি এভগিনি এখনো জীবিত এবং গতকাল রাতে বেন তার সাথেই কথা বলছিল। এভগিনি তাকে জানায় তুমি এখন কোনোভাবেই বাঁচতে পারবে না, কারণ আমরা তোমার বিষয়ে সবকিছু জানতে পেরেছি। পরবর্তীতে এভগিনি সেখানে থাকা স্ক্রিনের মাধ্যমে ডিরেক্টরের সকল কুকীর্তিগুলোকে দেখায়, এমনকি তার গোপন ভয়েসগুলোকেও, যেখানে সে বেনের পুরো পরিবারটাকে ধ্বংস করতে বলেছে। পরবর্তীতে ইন্টারপোল তাকে তাদের আন্ডারে নিয়ে নেয়। আর অন্যদিকে আমরা বেনকে দেখি যে অনেক বেশি খুশি এবং সে তার স্ত্রীকে নিয়ে প্রাউড ফিল করছিল, কারণ সে তার দেশের জন্য শেষ পর্যন্ত লড়ে গিয়েছে। আর এভাবেই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়।